যে ৯টা জেলার কথা বলেছেন, যে ৯টা জেলার ৬,০০০ গ্রামের কথা শুভেন্দু অধিকারী বলছেন, তার মানে তো সীমান্তবর্তী তো ৯টা জেলা নয়। তাহলে বাকি জেলাগুলোতে কি করে এই বদলটা হচ্ছে? এখানে প্রথমে একটা কথা বলে দিই, একটুখানি এটা আমাদের জানা দরকার যখন আমরা এই বিষয়ে কথা বলি, চর্চা করি। সেটা হচ্ছে স্বাধীনতার ঠিক পরবর্তী সময়ে যখন বিধানচন্দ্র রায় এলেন, তখন উনি একটা প্রস্তাব দিয়েছিলেন। তখন অন্নদাশঙ্কর রায় একটা বিশাল প্রশাসনিক বড় পদে ছিলেন। তো যত স্বাধীনতার পরবর্তীকালে যখন মানে যারা রিফিউজি হয়ে এসেছিল, যে সমস্ত হিন্দুরা বাংলাদেশ থেকে ভয়ে, প্রাণ ভয়ে, ধর্ম সংকটে পড়ে চলে এসেছিল, পালিয়ে এসেছিল, তাদেরকে পুনর্বাসনের জন্য মুর্শিদাবাদের একটা বড় অংশ উনি বলছিলেন উনি ব্যবস্থা করবেন। তো সেটা নিয়ে উনি অন্নদা শঙ্কর রায়ের সাথে কথাবার্তা বলেন। তখন অন্নদা শঙ্কর রায় সেটা জানিয়ে মানে ভীষণভাবে বিরোধিতা করেন, করে সেটা উনি তখন নেহেরুকে চিঠি লিখে জানান। তো সেই যে কাজটা বন্ধ হয়ে গেল, সেটা কিন্তু একটা বিশাল এফেক্ট করছে। কারণ সেই জিনিসটা যদি হতো, তাহলে কিন্তু আজকে এই মুর্শিদাবাদ বলি বা মালদা বলি বা দিনাজপুর, এই বিশেষ করে এই সীমান্তবর্তী অঞ্চলগুলোর কিন্তু এরকম অবস্থা হতো না। তখন কিন্তু সেটা একটা মানে প্রপার আন্ডার কন্ট্রোল একটা সিচুয়েশনে থাকতে পারতো, কারণ এতটা সংখ্যালঘু এরকম দুমদাম করে বেড়ে যেতে পারতো না। এইবারে তুমি যেটা বলছো যে অন্য জেলাগুলোর কি অবস্থা হয়, কি হয় যখন বর্ডার এরিয়াগুলোতে ফেন্সিং প্রপারলি হয় না, যেরকম এখনো বোধহয় দীর্ঘ সম্ভবত ১২০ কিলোমিটার এখনো ফেন্সিং হয়নি। প্লাস নদীমাতৃক যে জায়গাগুলো, যেমন সুন্দরবন বা দিনাজপুরের বেশ জায়গা আছে যেখানে নদীমাতৃক বর্ডার আমাদের পশ্চিমবঙ্গে আছে বাংলাদেশের সাথে, সেখানে তো ফেন্সিং গুলো করা সম্ভব হচ্ছে না অনেক সময়, বা হলেও সেটা খুব একটা মজবুত হয় না। তো সেখান দিয়ে অনুপ্রবেশ হওয়াটা ইজ ভেরি জাস্টিফাইড বলবো না, মানে খুব ইজি। তো সেইখান দিয়ে সেইটা যদি দরজা হয়, সেই দরজা খুলে হুড় 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 করে পিঁপড়ের মতো তারা ঢুকে আসছে, ঢুকে এসে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা নয়, তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। তাদের কাছে বৈধ ডেটা, বৈধ কাগজপত্র অব্দি তাদের থাকছে, তাদের কাছে বৈধ আধার কার্ড, তাদের কাছে বৈধ ভোটার কার্ড অব্দি তৈরি হয়ে যাচ্ছে। এবং সেইগুলো তো নকল হিসেবে বানানো হলেও সেটা তো আলটিমেটলি তো সেটা তো তাদের হয়ে যাচ্ছে আসল হিসেবে, তো তারা ইউজ করছে। তারা পাসপোর্ট পেয়ে যাচ্ছে, সেই পাসপোর্ট পেয়ে গিয়ে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। মানে তারা আসল কি নকল কেউ ধরতে পারছে না, কারণ যখনই ঠিক। তোমার কাছে একটা ভারতীয় আধার কার্ড থাকছে, এবং সেটা জালি নয়, একদম আধার কার্ড প্রপার, ঠিক। যেটা তোমার কাছে আছে, আমার কাছে আছে, আমাদের সবার কাছে আছে। তো সেইটা যদি একটা অনুপ্রবেশকারীর কাছে সেটা যদি থাকে, তারা তো সেটাকে মিস ইউজ করবেই। তারা চাকরি খেয়ে নিচ্ছে ভারতবর্ষের যুবক যুবতীদের, তারা ইকোনমিতে এফেক্ট করছে, তারা জিডিপিতে এফেক্ট করে দিচ্ছে, তারা সমস্ত কিছু ক্ষতি ঠিক। করতে পারে। ঠিক। এবং তার সেইভাবে তারা ছড়িয়ে চলে যাচ্ছে। এখনো তো অনেকে নিন্দুকেরা হয়তো বলবে বিএসএফ কি করছে। এবার বলি, বিএসএফ কে যেভাবে ম্যানিপুলেট অনেক সময় করা হয়, এবং বিএসএফ কে ভয় দেখিয়ে তাদেরকে যেভাবে অত্যাচার করে, তাদেরকে ম্যানিপুলেট করে আটকানো হয়, সেখানে তাদেরও অনেক সময় কিছু করার থাকে না। তো সেই সমস্ত কিছু মিলে এটা হয়ে যাচ্ছে। এবং এটা আমাদের রাজ্য সরকারের ইমিডিয়েটলি উচিত যে এসআইআর যেটা হচ্ছে সেখানে তাদেরকে হেল্প করা, সাহায্য করা, জিনিসটাকে গর্বের সাথে বলা যে ঠিক। না আমি আমি পশ্চিমবঙ্গ। একটা জিনিস, হ্যাঁ, শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে বলছেন যে হিন্দু হোটেল হোটেল ধরে ধরে অ্যাটাক করা হচ্ছে। মানে এটাকে আপনি কিভাবে এটা দেখবেন যে একটা হোটেল, সেখানে তো প্রচুর মানুষ আসছে, সেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে একজন হিন্দুর হোটেল। এবার এটা একটুখানি যদি আমি বুদ্ধি খাটিয়ে ভাবি, একটা হিন্দু হোটেলে আমি ধরলাম যে ১০ জন মানে মানুষ থাকতে এসছেন একটা হোটেলে, বা খেতে এসছেন ১০ জন মানুষ। সেই হিন্দু হোটেলে খেতে এসে ১০ জনের মধ্যে খুব বেশি হলে হয়তো দু একজন সংখ্যালঘু থাকতে পারে, বাকি সবাই হিন্দু। তুমি যদি একটা হিন্দু হোটেলকে টার্গেট করো, তুমি সেখানে হিন্দু হোটেল ভেঙে দিচ্ছ, তাদের মেরে দিচ্ছ, মানে তুমি শুধু একটা হিন্দুকে নয়, তুমি সেখানে একসাথে মানে ম্যাস পুরো হিন্দু কমিউনিটির অনেককে তুমি টার্গেট করতে পারছো। একটা হিন্দু হোটেল ভাঙা হলে সেখানে সেই হোটেলে থাকা সমস্ত মানুষই আমি যদি ধরে নিলাম হিন্দু, তুমি তো সবাইকে ডিস্ট্রয় করে দিতে পারছো। ওদের তো কাজটাই, জিহাদি মানসিকতার মানুষজনের কাজটাই তো হচ্ছে হিন্দুদের মেরে দাও। সেটাই তো হচ্ছে নোয়াখালীর ভায়োলেন্সে কি হয়েছিল, সেই ১০ই অক্টোবর, বোধহয় খুব সম্ভবত সালটা ১৯৪৬ কি ৪৭, আমার মানে খুব সম্ভবত ৪৬। সেটা মনে করে দেখো সেই ভায়োলেন্সে কি হলো। তখন তো টার্গেট করে করে হিন্দুদেরকে মেরে দেওয়া হচ্ছে। আজকে আমাদের ভারতবর্ষ ভাগ কেন হলো, সেটা তো তাহলে মানে ধর্মের তাহলে কি কারণের কোথাও জন্যই গিয়ে তো মৌমিতা হয়েছিল। মনে হচ্ছে যে এই রাজ্যকেও একটা বাংলাদেশ বানানোর ছক, একটা গোপন পরিকল্পনা, কোথাও গিয়ে কি এই আশঙ্কাটা সত্যিই উঠে আসছে? হ্যাঁ, বঙ্গভঙ্গের যে প্লটটা তৈরি করা হয়েছিল ১৯০৫ সালে, যেটা ১১ সাল নাগাদ ওটাকে স্থগিত করা হলো। দিয়ে তারপরে তো ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলমান এই নাটকের জন্যই তো আজকে ভারত পাকিস্তান ভাগ হলো। দিয়ে তারপরেতে তো এমন অবস্থা হলো পাকিস্তানের হিন্দুদের ওপর, সে তো সেই যে আন্দোলন হলো সেটা আমরা সবাই জানি কি করে বাংলাদেশ তৈরি হলো। কিন্তু কোথাও হলেও বাংলাদেশের সেই
ছাত্র আন্দোলনের নাম করে যে জেহাদি আন্দোলন শুরু হলো সেটা এখনো কন্টিনিউ হচ্ছে। এখন এই কয়েকদিন আগে দীপু দাসের ঘটনা দেখলাম। কাজেই আমাদের বঙ্গভঙ্গ করার যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলার মানুষের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া, হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া, এটা তো বহুদিন পুরনো। এবং আজকে এটা তৃণমূল সরকার আমি বলবো দায়িত্ব নিয়ে এই ট্রেন্ডটাকে ফলো করছে। কারণ আজকে মাইনরিটি কমিউনিটিদের উপর যদি কোনো অত্যাচার হয় সেখানে বিভিন্ন ধরনের প্রতিবাদ চলে আসে, কিন্তু আজকে হিন্দু সম্প্রদায়ের উপর যতবার অত্যাচার করা হয়েছে ততবার আমরা দেখতে পাই না যে আমাদের সরকারের কোনো ভূমিকা রয়েছে। তাহলে প্ল্যানটা কি? এই 28% কথা কে বলছেন? আমি মৌমিতার কাছে যাব, এই জায়গায় আলোচনায় আসবো যে 28% তাহলে প্ল্যান, অবশিষ্ট হিন্দুও কি তাহলে পালিয়ে যাবে? আমি ছোট্ট করে একটু শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শোনাই, আমি তারপরে আসছি আবার আলোচনায়। শুনুন। বাংলাদেশ, নেপাল, ভুটান, সেখানে সমস্ত মাল পরিবহন যায় সড়ক পথে, এবং যেভাবে পরপর দুদিন ধরে এখানে হামলা শুধু নয়, টার্গেট করা হয়েছে হিন্দুদের। একটি হিন্দু হোটেল, শর্মা হোটেল, প্রসাদ হোটেল, তাকে ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে। এরা চায় মুর্শিদাবাদ জেলাতে যে 28% হিন্দু আছে তারাও জমি জায়গা বেচে দিয়ে পালিয়ে যাক। আমি এইখানে মৌমিতার কাছ থেকে জানতে চাইবো, মৌমিতা, যে শুভেন্দু অধিকারী বলছেন যে মুর্শিদাবাদে 28% হিন্দু আছে, আপনার কাছে যে তথ্যটা রয়েছে সেখানে কত সংখ্যক হিন্দু এখনো পর্যন্ত মুর্শিদাবাদে আছে? আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো ডেটা কি বলছে। হ্যাঁ, ডেটা আমি তো অলরেডি মুর্শিদাবাদ তোমার প্রথমেই বললাম, ওটা কি আমি আরেকবার বলবো? হিন্দুর সংখ্যাটা আমি একটু জানতে চাইছি, আচ্ছা, তারপরে আমরা হিন্দুর মালদাতে সংখ্যাটা। আসবো। হ্যাঁ, ঠিক আছে। 2001-এ মুর্শিদাবাদে হিন্দুর পার্সেন্টেজ ছিল হচ্ছে 35%, মানে 35.92%। মানে প্রায় এটা 2001 36-এর কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, এটা 2001-এ ছিল। আর 2011 জনগণনা অনুযায়ী সেটা হয়ে কমে গিয়ে হলো গিয়ে 33.21%, মানে -2.7% কমে গেল আচ্ছা। হিন্দুদের। হুম। এইবারেতে 2025 সালে এটা আমি মনে করছি যে হিন্দুদের সংখ্যাটা এই মুহূর্তে মুর্শিদাবাদের টোটাল রয়েছে হচ্ছে 29 থেকে 30% আশেপাশে মুর্শিদাবাদে। মানে এটা গত এইবারেতে- বছরের 2025-এ হ্যাঁ। যেটা আপনি বলছেন, হয়তো সেটা এক বছরে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী আমাদেরকে ধরে নিতে হবে যে আরো 1%, তার মানে হিন্দু কমেছে মুর্শিদাবাদে। মানে তাহলে হ্যাঁ। প্ল্যানটা কি? মানে আস্তে আস্তে কি এই পুরো হিন্দুদেরকে পাকতারি গুটিয়ে চলে আসতে হবে মুর্শিদাবাদ বা মালদার এই জায়গাগুলো থেকে? আজকে যদি সরকার মানে প্রশাসন, একটা সময় জ্যোতিবাবুর একটা কথা আমার মনে পড়ে গেল, উনি একটা সময় বলেছিলেন যে সরকার যদি চায় তাহলে ভায়োলেন্স হবে, মানে এই মারামারি হানাহানি কাটাকাটি গুলো হবে, এটা উনি বলেছিলেন। আমি ওনাকে কোট করছি না, কিন্তু এরকম ধরনের কথা ওনার কাছ থেকে শোনা গেছিল। তো আজকে সত্যি তো তাই হচ্ছে। আজকে সরকার কি চাইছে না ভায়োলেন্স হোক এই দুটো কমিউনিটির মধ্যে? সরকার তো অবশ্যই চাইছে, আমি বলবো। কারণ তাই যদি হয়, যদি সরকার নাই চাইতো তাহলে যখন কয়েক মাস আগে, আগের বছরই খুব সম্ভবত কি তার আগের বছর,